ভোটের আগে আপনি আমাদের চ্যানেলে যা যা পর্যবেক্ষণ আপনার বলেছিলেন তার পুরোটাই হুবহু মিলে গেছে তনয়বাবু। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু ওনার ২ জায়গায় জয়ী, সেটা নিয়েও আমি বলেছিলাম, সেটা হয়েছে। এবং এইটাও বলেছিলাম একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন হতে পারে পশ্চিম বাংলার বুকে। ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি। আমি প্রথমত বলছি, এখন ১ বছর একদম ধরে রাখো বৃহস্পতির প্রভাব মারাত্মক টানবার। বৃহস্পতির প্রভাবে রাজনৈতিক মহলে আমাদের ভারতীয় জনতা পার্টি তৃণমূল আর আসবে না একদম। এই তৃণমূলের পেছনে সব থেকে গুন্ডা যুবরাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওর জেল যাত্রা একদম লিখে আছে। ১০০ জায়গায় ২০০ বললে আমি ২০০ বলে দেবো। কিন্তু সাক্ষাৎকার নিতে আসবো 100%। আমি তো বলেছিলাম ৪ তারিখের রেজাল্ট দেখার পরে সাক্ষাৎকার নেবে, তোমরা নিয়েছো তাই। এটাও আমি বলে রাখলাম, পশ্চিমবাংলা ১ নম্বর রাজ্য হতে চলেছে। ১ নম্বর। আমাদের ভারতের একটা রাজ্য পশ্চিমবঙ্গ ১ নম্বর রাজ্য হবে। আপনার ভবিষ্যৎবাণী কি বলছে? শুভেন্দু অধিকারী কি দীর্ঘ সময় বাংলার রাজনীতিতে প্রভাবশালী থাকবেন? আপনার মতে তার সরকারের প্রথম বড় সাফল্য কোন ক্ষেত্রে? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে কতটা সফল হবে? বৃহস্পতিবার, আজকের লক্ষ্মীবার, এই দিনে আমাদের সাক্ষাৎকার সংগঠিত হচ্ছে আপনার ইচ্ছাতে। আপনিই বলেছিলেন বৃহস্পতিবার। এই সমস্ত বিষয়গুলো, তিথি নক্ষত্র আপনি সবসময় মেনে চলেন ভারতীয় সনাতন ধর্মের একজন পথিকৃৎ হিসাবে। আমি প্রথমেই বলবো আপনাকে শুভ নন্দন আমরা জানাই আমাদের তরফ থেকে, কারণ ভোটের আগে আপনি আমাদের চ্যানেলে যা যা পর্যবেক্ষণ আপনার বলেছিলেন তার পুরোটাই হুবহু মিলে গেছে তনয়বাবু। সেটা আসন সংখ্যা হোক কিংবা কে মুখ্যমন্ত্রী হবেন, কি বলবেন? বিজেপি সরকার হচ্ছে এবং সরকার বদল হচ্ছে, এটা অনেক দিনের ক্যালকুলেশন করে যে এই বিচারটা পেয়েছি, সেটা আমার পেজে অবশ্যই ছকটা করে ছেড়েও দিয়েছি। যে মুখ্যমন্ত্রী হবে সে কিন্তু আমাদের উত্তরপ্রদেশের যোগী আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একদম সেই ডাপতে থাকবে। প্রথমেই আমার রাজরাজেশ্বরী মা এবং তারা মায়ের আশীর্বাদ নিয়ে আমি একজন অ্যাস্ট্রোলজার হয়েছি। এই অ্যাস্ট্রোলজিটা আমাকে অনেক পরিশ্রম করে আমাকে শিখতে হয়েছে এবং আজকে তন্ত্রের কাজ করি, যেটা তারাপীঠে করি। বর্তমান সময় আমাদের গ্রহ নক্ষত্রের প্রভাবে আমি রেজাল্ট করেছিলাম, আমি ছকের মাধ্যমে, যে পশ্চিমবাংলায় কি রেজাল্ট আসতে পারে। সেখানে আমি ১৮৬ দিয়ে পার করে যাবে এইটা বলেছিলাম। সেখানে যাই হোক ২০৮ আসন। এটা খুবই একটা বাস্তব কথা। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু ওনার ২ জায়গায় জয়ী, সেটা নিয়েও আমি বলেছিলাম, সেটা হয়েছে। এবং এইটাও বলেছিলাম একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন হতে পারে। যাই হোক, শপথ নেওয়ার আগের ২ দিন এইটাও হয়েছে। তা আমি জানি না আমি কিভাবে এই শক্তি পেয়েছি। তার কারণ হচ্ছে আমি কন্টিনিউ আমি আমার নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। কারণ ভোটের আগের দিন পর্যন্ত আমার ওপর হামলা হবে, আমার ওপর অ্যাটাক হবে। অ্যাটাক করবে কারা? গুন্ডারা, তৃণমূলের দুষ্কৃতীরা। আমার বাড়ি ভাঙচুর করবে, আমার পরিবারের ওপর। এইটা আমি কিন্তু পরিষ্কার ছিলাম। তবু আমার সাহস ছিল যে আমি এই পর্যন্ত আজকে এসেছি আমার হিম্মত দেখিয়ে, আগামী দিনেও আমি হিম্মত দেখিয়েই যাব। তাই সেখানে আমি আমাদের লড়াকু নেতা, আমার প্রিয় দাদা দেবদাস মণ্ডল, ওনার হাত ধরে আমি বিজেপি পার্টি জয়েন করি এবং আমাদের বনগাঁ, গাইঘাটা, আমাদের ঠাকুরনগর, বাগদার যারা এমএলএ ছিল, অর্জুন সিং বাবু, যারা ছিল, আমি সবার সাথে মিট করি। আমি কারো হয়ে এক জায়গায় ছিলাম না, আমি সবার সাথে মিট করি। সবার সাথে মিট করার পর আমি ধারণা আমার তখন ক্লিয়ার হয়, এই জয়টার আমাদের সাহস দেখাতেই হবে, আর এই সাহসের উপর ভিত্তি করবে এই জয়ের কারণ। যাই হোক, আমরা জয় লাভ করেছিলাম।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তো দেখা করলেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন দেখা করলাম, ওনার যে ভদ্রতা আচরণ, যেরকম সাইড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি, যেই নমস্কার করা, বড় একটু মুখের দিকে তাকিয়ে হাসাও, এইটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। তারপরে ওনার পাশে দাঁড়িয়ে আমার ছবি পোস্ট করা, এইটাও খুব ভালো। যাই হোক, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের পেজ থেকেই পোস্ট হয়েছিল, এটা আমার ভাগ্যের ব্যাপার। তা ওনার সেই আমি ওই স্টেজে আমি ওনার বক্তব্যগুলো ফলো করছিলাম, দেখলাম না, এরকম একটা মানুষ আর আমাদের নরেন্দ্র মোদীজি এবং সমস্ত মন্ত্রিত্ব যারা যারা বিজেপি বাজপা সরকারে আছে, তাদের নেতৃত্বর যা লড়াই আছে, তাতে আমাদের সাহসটা সব থেকে আগে দাঁড়ায়। আজকের দিনে দাঁড়িয়ে যেদিন ভোট গণনা তার আগের দিন পর্যন্ত আমাকে সবাই ঠেট করেছে, গাড়ি দাঁড় করিয়ে কুপাবে। আমাদেরই পাড়ায় 2-3 জন তৃণমূল গুন্ডাই বলতে পারো। তার কারণ আমি নিজে দেখেছি ভোটের আগের দিন পর্যন্ত তৃণমূলের ঝান্ডা নিয়ে গেছে, এবং আমার এই মিমিক কাণ্ডের ওপরে সবার বাড়ি বাড়ি গিয়ে এরকম নাম সই করেছে। আমি নাম বলছি না, আমি এই খবর সবাইকে দিয়েছি, জানিয়েছি। তারা অবশ্যই আমাদের শ্রমিকবাবু ওপর, আমাদের মুখ্যমন্ত্রীর ওপর আপনি একটা কথা বলছেন, একটা অভিযোগ আনছেন, তারা কি এখন বিজেপির পতাকা হাতে আপনার উপর ফের হামলা? একদম ঠিক জিতে গেল। জিতে যাওয়ার পরে আমরা একটা উচ্ছ্বাসে আছি। আমি কি করলাম, বক্স টক্স নিয়ে এসে আমি আমার পাড়ার প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, আমি আমার পাড়ার মানুষকে খুব ভালোবাসি। আমি ওখানের স্বার্থে পড়ে নেই, ওদের যে ধারণা যে দাদা এখানে ইয়ে হচ্ছে, কোনোদিন না। আমি আমার পাড়ার মানুষের পাশে ছিলাম, আগাগোড়াই থাকবো, কারণ আমি ধর্মে বিশ্বাসী আর নিজের কর্মে বিশ্বাসী। কারণ আমার কর্মের থেকে আমি যা রোজগার করব, তার থেকে যদি একটু সাহায্য করতে পারি মানুষকে, এটা আমি খুব খুশি হব। সেখানটা দাঁড়িয়ে ঠিক দেখলাম 12টার পরে যেই জিতে গেল, তখনই দেখলাম সব গেরুয়া আবির মাখা শুরু করলো। আমি কিচ্ছু বলিনি। আমার বক্তব্য হচ্ছে, ওদের সাথে আমার শত্রুতাটা কি ছিল? কিসের কি হেনস্থা করা হলো? কি আমার এইটাই ওদেরকে আমি জানাতে চেয়েছি যে ওদের সাথে আমাদের শত্রুতাটা কি ছিল, আমি ওর কোন ক্ষতিটা করেছিলাম। সেখানে তোরা মিমি চক্রবর্তীর সময় জেল খাটানোর জন্য তোমরা বিশ্বজিৎ দাস যে হেরে গেছে, তার নাম তার সাথে তোমরা ছিলে ছিলে থেকে তোমরা আমার জন্য, আমার বিরুদ্ধে নানা রকম ভাবে বাড়ির থেকে সই করিয়েছো। সেই 3টে মানুষ, এই 3টে মানুষ ছাড়া তাও একজনকে আমি বাদ দিতে পারি। তার কারণ হচ্ছে, একজন বলতে গেলে তাকে আমি ওপেনলি কোনো গুন্ডাগিরি বা কোনো মস্তানি করতে দেখিনি, কিন্তু 2জনকে আমি দেখেছি যারা ওপেনলি আমার বাড়ির সামনে টেট করেছে। এবং গেরুয়া আবির মেখে কি করেছে আপনার সাথে? গেরুয়া আবির মাকে তারা নিজের মতন নিজে মিছিল করলো, আমি আমার মিছিল দেখলাম। ওদের একটা হিংসা জন্মালো, এবং এটাও হয়েছে রাত্রিরে সমস্ত বাড়ি যারা যারা আমাকে ভালোবেসেছে তাদের বাড়িতে গিয়ে ধমকি দিয়েছে, ধমকি দিয়ে এবং তাদেরকে বলেছে যে তনয় কে বাঁচাবে দেখে নেব। তনয় বাঁচাবে, তনয়কে এখানে রাখা যাবে না, তনয়কে এখানে রাখা যাবে না মানে কি? এটা তো তাহলে আমাকে মার্ডারের হুমকি দিচ্ছে, তাই না? এটাই কি আমি স্বাধীনতা চেয়েছিলাম? সেদিন থেকে একটু মন ভেঙে গেছিল যে আমি কোন পার্টিতে জয়েন করলাম। আমি পার্টিতে রাজনীতিতে ছিলাম না, আলাদা ব্যাপার, কিন্তু রাজনীতিতে যখন এসেছি, প্লাগ যখন ধরেছি, তার মর্যাদা রাখতে আমি সারা জীবন রাজনীতি করে যাব, সে যত বড় লড়াই আসুক। কিন্তু মনে দুঃখ ছিল, সেই লোক অ্যাটাক করে এবং আমার ড্রাইভারকে বাস দিয়ে মারে, ড্রাইভারের চোখে এফেক্টেড হয়। আমি থানায় কেস করতে দিইনি, থানায় গেছিল, আমি বারণ করে নিয়ে এসেছি। তার দুটোই কারণ, সেটা হচ্ছে কেসের থেকে বড় কথা হচ্ছে ও থানার থেকে কি করবে আমার দেখার দরকার নেই। মূর্তি নষ্ট হবে। দলীয় যার নির্দেশ আমার পালন করা উচিত, আমরা ঝামেলা চাই না। আমি শ্রমিক বাবুর প্রত্যেকটা পোস্ট আমি করি। আজ যেদিন থেকে ভোটের প্রচার হচ্ছে, আমি নিজে যতটা না আমি নিজে খুব একটা বেরোয়নি, বাস্তব কথায়। আমি কিন্তু কন্টিনিউ আমার পেজ, আমার 2টো পেজে, যেখানে অ্যাস্ট্রোলজি নিয়ে আমি আলোচনা করি, প্রায় সব মিলে 7 লক্ষ ফলোয়ার সব সোশ্যাল মিডিয়া নিয়ে, সেখানে আমি কন্টিনিউ পোস্ট করে গেছি, ভিডিও করে গেছি, কন্টিনিউ লড়াই করেছি, কন্টিনিউ মিডিয়া বাইট দিয়েছি। সেখানে দাঁড়িয়েও আজকে আমি তাদের কাছ থেকে, সেই 2টো মানুষের কাছ থেকে, যেই 2টো মানুষকে আজকে অপছন্দ করছি, সেই 2টো মানুষের কি পাওয়ার, কি গরম, ধারণা করতে পারবে না।
আমার বক্তব্য হচ্ছে, আমি সেই সিপিএম জামানায় ওরা যে মস্তানি করেছে সেটা তৃণমূলে কনভার্ট হলো, সেই মস্তানি করেছে, সেই জিনিসটা যেন আর না হয়। এমনও হচ্ছে আমাকে মারারও প্ল্যান করছে। তাই আমার দুটো মানুষের ওপর আমার একদম বিশ্বাস নেই। যদি ওই দুটো মানুষ এই বিজেপি সরকারে জয়নিং করে, তাহলে পুরো পচে যাবে। আমি বলছি, আমাদের বনগাঁ চত্বর পচে যাবে মানে বেরো জল ঢুকে যায় যদি। একদম। ওই মানুষগুলো কিরকম গিরগিটি আমি জানি। আমি শ্রমিক বাবুর ওপর ভরসা রেখেছি, আমি সুকান্ত বাবুর ওপর ভরসা রেখেছি, সব থেকে বড় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর ওপর আমরা ভরসা রেখেছি। এনাদের নির্দেশে চলছি। এনারা যা যেরকম যেরকম বাইট দিচ্ছে মিডিয়াতে, আমি ঠিক সেইভাবে চলছি। আমি এখনো চুপচাপ আছি। অবশ্যই ওনারা যেদিনকে অ্যাকশন নেবে, ওনাদের কাছে খবর পাঠিয়েছি, নিশ্চয়ই অ্যাকশন নেবে। একদম। আমি তনয়বাবু আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে আপনার ভবিষ্যৎবাণী অনুযায়ী নতুন সরকারের এই সময়কাল আপনি অনেকটা ব্যাখ্যা করলেন, সময়কাল পশ্চিমবঙ্গের জন্য কতটা শুভ হতে পারে? আমি প্রথম কথা বলবো, আগেও বলেছি এখনো বলছি, যে এই যে বাজপা সরকার আসলো, বিজেপি সরকার, এই বিজেপি সরকার হচ্ছে সনাতনের জয় হয়েছে, হিন্দুত্বের জয় হয়েছে। এখানে যারা মিথ্যে বদনাম অনেক কিছু দিচ্ছে মানুষের ওপরে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু আইনতভাবে কঠোর হওয়া উচিত। কারণ ভীষণ পরিমাণে মানুষের কান ভাঙানো হচ্ছে। তাই সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, বিজেপি সরকার মানুষকে সুস্থ রেখে, মানুষের ওপর, মানুষকে কাজ করে দেখিয়ে, মানুষের প্রত্যেকটা মুহূর্তে দুঃখের সামাল দিয়ে, দুঃখের ওপর দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে, সাধারণ মানুষকে যাতে সুস্থ থাকতে পারে, সেই গুলো বিজেপি সরকার দেখাবে, এইটুকুনি আমি বিশ্বাস রাখি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যারা মস্তান মস্তান ভাব এসে গেছে, এমনও হয়ে গেছে, কিছু আছে যে নেতা হয়ে গেছে, কিছু এমএলএ হয়ে গেছে বা মন্ত্রী হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজনও ধমকি দেওয়া শুরু করছে। আমাকে বলতে পারো, আবার অনেকে হচ্ছে। এইটা ঠিক নয়, এইটা একদম ঠিক নয়। রাজনীতি করো, পরিষ্কার ভাবে রাজনীতি করো। আমি তোমার ওখানে রাজনীতি করতে যাই না। হিংসা কিসের? হিংসাটা কিসের? আমি অ্যাস্ট্রোলজার, আমার প্রচুর ক্লায়েন্ট আছে, আমি ক্লায়েন্ট থেকে আমি সময় করতে পারি না, কিন্তু তারপরেও আমি রাজনীতিতে যখন এসেছি, আমার লড়াই চলবে। অতএব এইটা যেন না হয়। রক্তবিন্দু অবধি। একদম শেষ রক্তবিন্দু অবধি লড়াই করব। আর আমার পরিবারের ওপর তাদের যা ছক ছিল, সেদিনকে যদি ফল উল্টো হতো, পুরো আমার বাড়ি ভাঙচুর হতো এবং আমরা মনে হয় আজকে এখানে থাকতেও পারতাম না। তা তাদের যারা এই ছক করেছে, তারাই যদি পতাকা ধরে, আমার মনে খারাপ লাগবে না। অতএব পশ্চিম বাংলার বুকে ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি, গত 50 বছরেও এই বিজেপি সরকারকে কেউ সরাতে পারবে না, পারবে না, পারবে না। বাবা, এই যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রয়েছে তনয়বাবু, এখানে কোন গ্রহের প্রভাব সবচেয়ে বেশি? আমি প্রথমত বলছি, এখন 1 বছর একদম ধরে রাখো, বৃহস্পতির প্রভাব মারাত্মক টানবার। বৃহস্পতির প্রভাবে রাজনৈতিক মহলে আমাদের ভারতীয় জনতা পার্টি উদ্দেশ্য 1 বছর ধরে তো ভালো চলবেই। তারপরে গোচরে যেই গ্রহের প্রভাব আসবে, আমি অবশ্যই আপডেট দেবো এগুলো। আমি আর একটা কথা বলতে চাই, দেখুন, আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বয়স্ক একজন মানুষ, বয়স্ক জ্যেষ্ঠ মানুষ, কিন্তু ওনার ওনার কোনো ক্ষতি না হোক এইটা ভেবে আমাদের মুখ্যমন্ত্রী যে সিকিউরিটি দিয়েছে, এতে আমি খুব খুশি। কিন্তু আর একটা কথা বলছি, ওনাকে একটু রেস্ট নেওয়া দরকার। তার কারণ হচ্ছে, শারীরিক প্রবলেমের একটু সম্ভাবনা দেখছি আমাদের মমতা ব্যানার্জির, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার শারীরিক একটু অসুস্থতা হওয়ার সম্ভাবনা। কোথায় ছকে? ছকে বলতে পারেন। আমি ওনার ছক যেইটা বার করেছি আমার তরফ থেকে, সেটা দেখেছি। সেই ক্ষেত্রে ওনাকে যে আমাদের শুভেন্দুবাবু, আমাদের মুখ্যমন্ত্রী, উনি যেই সিকিউরিটি দিয়ে রেখেছে, এখন দিয়েছে, যে ওনারও সিকিউরিটি ভালোভাবে থাকবে, এটা আমি খুব খুশি। কারণ মানুষটি যেই হোক, কিন্তু আমাদের পশ্চিমবাংলারই তো মানুষ। অর্থাৎ আমাদের মানুষ, আমরা এখান থেকে হিংসা দূর করছি। আর এই তৃণমূলের গুন্ডারা এসে কিছু হিংসা তৈরি করছে। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের
যারা আমাদের যদি কোনোদিন হিংসা ছড়ায়, এই পার্টি, এই তৃণমূলের পার্টিতেই কিছু জয়ী প্রার্থী আছে, তারাই কিন্তু এই তৃণমূলকে আরো পচিয়ে দেবে। কিন্তু এই দিক থেকে ওই দিক হয়ে যাবে, সবকিছু মেনে নেব, তৃণমূল আর আসবে না। একদম। আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনার কাছে, সেটা হচ্ছে একটা বিষয় তো, বিরোধী শিবিরের অনেক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কি সংকটের মুখে? সুজিত বসু রোল বিক্রি করতে একদা 54 কেজি গয়না মেয়ের বিয়েতে দিয়েছেন। তনবাবু, একদম আপনি মানবিকতার কথা বললেন একটু আগে, সুইপারের চাকরি 5,000 টাকার, তার জন্য ঘুষ দিতে হয়েছে। সুজিত বসুর জেল যাত্রা হলো। আমি বলবো আগামীতে বিরোধী শিবিরের অনেক নেতা রাজনৈতিক ভবিষ্যৎ কি সংকটের মুখে বলে গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে? তারা 100%। প্রথম কথা হচ্ছে, বিরোধী পার্টি যেই তৃণমূল সরকার ছিল, তার যেই এক একটা মানুষ যেইভাবে এই রাজ্যে দুর্নীতি করেছে, প্রত্যেকটা মানুষের হিসাব হতে চলেছে। কারণ মাথায় রাখতে হবে, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী। মাথায় রাখতে হবে, তার প্রতিশ্রুতি, তার লড়াই জারি থাকবে। অনেক মানুষের ওখানে জেল যাত্রা হতে পারে তৃণমূলের। তৃণমূলের। আমি নাম বলবো না, একটা একটা করে তো, এই তো একজনই ধরা পড়লো সুজিত বসু, আবার কেউ ধরা পড়বে। আবার অনেকে লাফাচ্ছে বিজেপিতে আসার জন্য, সেটা তো করতে দেবে না, শ্রমিক বাবুর ওপর পুরো ভরসা আছে। তা যাই হোক, আমি শ্রমিক বাবুর নির্দেশ অনুযায়ী ওনার বাইট গুলো মিডিয়াতে দেখে আমি ঠিক সেইভাবে চলছি। আমি একটা বিষয় জানতে চাইবো, তাহলে আপনি বলছেন কি তৃণমূলের নেতাদের জেল যাত্রার লাইন? একদম, খুব তাড়াতাড়ি লাইন পড়বে, কারণ অন্যায় করেছে, তার তো শাস্তি পেতেই হবে। যেমন যারা, সবার আগে ভাবতে হবে, এখানে আমাদের অভয়া বোনের যেই ঝামেলাটা ছিল, অভয়ার যে কেস, সেই অনুযায়ী সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। আই প্যাকের মামলায় অনেক কিছু বেরিয়ে আসতে পারে, এবং দুর্নীতিগ্রস্ত যারা প্রচুর পরিমাণে টাকা খেয়ে রেখেছে, টাকার পাহাড় খুঁজে বার করতে পারে। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী বাবু, উনি যে পুলিশ প্রশাসনকে যেভাবে নির্দেশ দিয়েছে, সমস্ত বেআইনি অস্ত্র এবং দুর্নীতিগ্রস্তদের মানুষদের গর্ত থেকে তুলে আনবে, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস, আর আমার ভবিষ্যৎ বলছে। এবং আপনি বলছেন রীতিমতো জেল যাত্রার জন্য লাইন পড়ে যাবে তৃণমূল? একদম, একদম। আজকে হয়তো এই কথাটা বলছি, অনেকের খারাপ লাগতে পারে, অনেকে ভাবতে পারে তনয় শাস্ত্রীর আহ, এইসব কথাবার্তা বলছে। এটা আমি বলবোই তো, কারণ আমাকে তোমরা টার্গেট করেছিলে, আমাকে তোমরা চিন্তা ভাবনা করেছিলে, সেখানে তোমরা আজকে 12টার পরে এখন পতাকা নিয়ে ঘুরছো। আমি ছেড়ে উঠবো না, আমি ছেড়ে উঠবো না। আমি যখন জেল থেকে বেরিয়েছিলাম তখনও বলেছিলাম, মিম্মি চক্রবর্তী আইনতভাবে মিথ্যেভাবে আমাকে ফাঁসিয়েছে, কিন্তু ওকে সত্যিভাবে প্রমাণ করে, ওকে সত্যিভাবে ওকে জেলে ফাঁসতে হবে। সেইটা আমাদের তরুণজ্যোতি তিওয়ারির লয়ার, যিনি এখন এমএলএ, তিনি তো আমার ওই কেস লড়ছে, অবশ্যই ওকে সেটা করতেই হবে। একদমই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর বেশে তিনি কোর্টে যাচ্ছেন, আপনি এর আগে বহুবার বলেছিলেন যে 2021 সালে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে আমাদের এই রাজ্যে, আপনি নিজে শিকার হয়েছেন, আপনাকে হেনস্থা করা হয়েছে, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি ক্ষমতায় এসে নাকি প্রচুর মানুষের উপর অত্যাচার করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের বেশে যাচ্ছেন যখন চোর চোর স্লোগান উঠছে। কি এই যে বললাম, তৃণমূলের ওই লোকগুলো ঢুকেই ওরাই অত্যাচার করছে, আমি নিজে বলছি। আমাদেরই বনগাঁতে এরকম রাত্রিবেলা মানুষের বাড়ি গিয়ে এরকম করা হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায়। এমন তো একজন পরাজয় তৃণমূল ব্যক্তি, আমি নাম বলছি না, মিডিয়াতে দেখাচ্ছিল, সে পর্যন্ত বলছে দেখে নেব, ধমকি দিচ্ছে। তার মানে এদের এদের কত বড় মানে অমানুষেরা, কত বড় মানে সাহস এদের। আমার একটা বক্তব্য আছে, বক্তব্য হচ্ছে, টিএমসিতে অনেকে ভোট দিতে পারে, টিএমসিতে অনেকে ভোট দিতে পারে, সাধারণ মানুষ বুঝে উঠতে পারে না যে আমি কাকে ভোট দেব কি কাকে ভোট দেব না। ওরা চায় উন্নয়ন, সেটা দিতে পারে, তাদের কোনো দোষ নেই। কিন্তু টিএমসির পতাকা নিয়ে
যারা দাদাগিরি করেছে, যারা পাড়ায় মস্তানি করেছে, যারা গুন্ডাগিরি করেছে, তাদের স্থান নেই। কিন্তু বাদবাকি যারা মানুষ আছে, আমার মনে হয় তাদের স্থান থাকা উচিত। তারা টিএমসির ভোট দিতে পারে, টিএমসির কথা বলতে, কারণ তাদেরকে ইউজ করা হয়েছে। কিন্তু যারা প্রকৃত আমরা দেখে আসছি যে এর প্রকৃত খারাপ মানুষ, যদি ১০০টা ভোট হয় তার মধ্যে ৮০ জন লোক ভোট দেবে ওর বিরুদ্ধে, ওকে খারাপই প্রমাণ করবে, তাদের বাছাই বাছাই করে পার্টি থেকে বরখাস্ত করো। এবং এইটাও সমীরবাবু বলেছেন, এই ক্ষেত্রে যদি কোনো সংসদও থাকে তাহলেও তাকে দেখে নেওয়া যাবে। যাক, আমি এমন কিছু মুখ ফসলে বলবো না, শুধু এইটুখানি বলবো, ভারতীয় জনতা পার্টির ওপর আমার পূর্ণ বিশ্বাস এবং ভরসা আছে। আমি অ্যাস্ট্রোলজি হিসাবে আমি যেটা করছি, আমার কাজ আমি করছি, সমস্ত মানুষকে ফ্রিতেও দেখছি। এইটা আমারও তো একটা অসুবিধা, যে আমার এখানে আমি বলেছি যে যেদিনকে বিজেপি আসবে সেদিন থেকে আমি সবাইকে ফিরিয়ে দেখবো। আজকে ৫০ ৬০ জন ১০০ জন লোক হয়ে যাচ্ছে, দেখছি তারা শান্তি পাচ্ছে, অনেকে আমার সাথে দাদা বলে দেখা করতে আসে। এই ভালোবাসাটা আছে না, এই ভালোবাসাটাই আমার কাছে যথেষ্ট। আমি কোনো রাজনীতির শিকার হতে চাই না। ওই যে যারা শিকার করতে চাইছে, এমনও আছে, তুমি ভালো কথা বলছো, তোমাকে যে ও তো ভালো কথা বলছে, তো ওকে খারাপ করার চেষ্টা করবে, এই তৃণমূলের লোকরাই। আমার আমার একটা প্রশ্ন আপনার কাছে আজ আছে, সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে সবাই খুব উতলা আছে, এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি হতে চলেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ পুরো পরিষ্কার। এটা আমি কোনো ছক করে বলছি না, এটা আমার মাইন্ডের থেকে বলছি। এবং এইটা আমরা বুঝতে পারছি, এই তৃণমূলের পেছনে সবথেকে গুন্ডা যুবরাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওর জেল যাত্রা একদম লিখে আছে, ১০০ জায়গায় ২০০ বললে আমি ২০০ বলে দেবো। আপনারা কিন্তু সাক্ষাৎকার নিতে আসবেন। 100%। আমি তো বলেছিলাম ৪ তারিখে রেজাল্ট দেখার পরে সাক্ষাৎকার নেবে, তোমরা নিয়েছো তাই, এটাও আমি বলে রাখলাম। অত আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ কি নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করলো বলে আপনি মনে করেন? একদম, আমরা শুভেন্দুবাবুর নেতৃত্বে নতুন রাজনৈতিক জীবনে আমরা যে চলতে চলেছি, পশ্চিমবাংলার উন্নয়ন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের ন্যায় বিচার, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রাখবে। আমাদের পেছনে ভয় থাকবে না, একটাই উদ্দেশ্য, কারণ আমরা সততার সাথে চলবো। তাই আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে নতুন সরকারের আমলে অর্থনীতি, কর্মসংস্থান এই বিষয়গুলো নিয়ে তো আপনি প্রচুর মানুষের উপকার করেন। আমি বলবো নতুন সরকারের আমলে অর্থনীতি এবং কর্মসংস্থানের পরিস্থিতি কতটা উন্নত হতে পারে বলে জ্যোতিষশাস্ত্র? দেখুন, প্রথম কথা হচ্ছে, এখানে যদি কেউ শিল্প নিয়ে আসতে পারে, সে বিজেপি সরকারই আনতে পারবে। অর্থাৎ শিল্পের জন্য প্রস্তুতকারক চলছে। এই শিল্প আনার পরের থেকে এবং এই নতুন সরকারের নেতৃত্বেই আমি বলতে পারি, এখানে কেউ, পশ্চিমবাংলার কোনো মানুষ এমন কোনো থাকবে না যারা না খেয়ে পড়ে আছে, এরকম থাকবে না। সবাই খেয়ে পড়ে ভালোভাবে থাকতে পারবে। এটাই তো আমাদের চাওনা, এটাই তো আমাদের পাওনা। আমাদের সম্মান, আমাদের ইচ্ছা, এইগুলোই তো ভগবান পূর্ণ করবে। আরে ভগবান বলে তো কিছু আছে? যেখানে পাপ হয়েছে সেখানে বিচার করার জন্য নতুন কেউ জন্মেছে। মনে করুন না, আজকে পশ্চিমবাংলায় বিজেপি সরকার এসছে মানে এই পাপগুলোকে ধোয়ার জন্য। এক লাইনে যদি আপনাকে ভবিষ্যৎবাণী করতে বলি, আগামী ৫ বছরে পশ্চিমবঙ্গকে কোথায় দেখছেন? আমি আগামী ৫ বছরে আমার আমার ব্যক্তিগতভাবে এবং রাজ্যবাসীর উন্নতির ক্ষেত্রে পশ্চিমবাংলা ১ নম্বর রাজ্য হতে চলেছে। ১ নম্বর। আমাদের ভারতের একটা রাজ্য পশ্চিমবঙ্গ ১ নম্বর রাজ্য হবে। আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। আপনার ভবিষ্যৎবাণী কি বলছে? শুভেন্দু অধিকারী কি দীর্ঘ সময় বাংলার রাজনীতিতে প্রভাবশালী থাকবেন? আপনার মতে তার সরকারের ১ম বড় সাফল্য কোন ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে, শুভেন্দুবাবু হচ্ছে একজন সৎ ব্যক্তি। ওনার কোনো দুর্নীতি করার ইচ্ছা নেই, আর জীবনে করবেও না। কারণ ওনাদের সাথে আমরা কিছু স্টেজে, ওনার প্রোগ্রামে আমরা ঘুরেছি। একটা মানুষকে তো সামনাসামনি দেখলে বোঝা যায়। তাই এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি, সে দীর্ঘদিন রাজনীতি করবে না এটা হয়? অবশ্যই দীর্ঘদিন রাজনীতি করবে। সাফল্য নিয়ে আসবে? কোন ক্ষেত্রে বলতে, প্রথম কথা হচ্ছে, এখানে দুর্নীতিগ্রস্ত যেটা চলছিল, সবথেকে হচ্ছে গুন্ডারাজ, মানুষের ভয়ভীত, শিক্ষা, নারী সুরক্ষা, মানুষের চাকরি, উন্নয়ন,
এই প্রত্যেকটা বিষয়ে আমাদের শুভেন্দুবাবুর একদম পারফেক্ট। আরেকটা কথা বলি, যে আইন এই পশ্চিমবাংলায় এতদিন চলছিল, এই 15 বছর ধরে, আবার ওইদিকে 34 বছর ধরে, সেই আইন আজকের দিকে মনে রাখতে হবে সত্যের দিকে চলছে। তুমি অন্যায় করেছো, জেল খাটো, কিন্তু বিনা অন্যায়ে তোমাকে কিচ্ছু কেউ করতে পারবে না। কোনো নেতার কথায় পুলিশ তোমাকে চলে আসতে পারবে না, কারণ পুলিশ প্রশাসন বুঝবে সেই ব্যক্তি আদৌ অন্যায় করেছে কিনা। যাই হোক, আমি মিডিয়ার সামনে বলে দিচ্ছি, আমি অনেক কিছু বলে ফেললাম। যদি কোনো ভুল বলে থাকি, তো আমাদের ওপর মহলের যারা মন্ত্রীগণ আছেন, এমনকি মুখ্যমন্ত্রী আছেন, শ্রমিক ভট্টাচার্য বাবু আছেন, সমস্ত মন্ত্রীদের বলছি ক্ষমা করবেন। রাজনৈতিক কেরিয়ারে আমি আপনাদের আপনাদের যুদ্ধ দেখে, আপনাদের লড়াই দেখে আমি পা দিয়েছি। আমি আশা করি আপনাদের আশীর্বাদে আমি এইভাবে আপনাদের সাথে থাকতে পারবো, এটাই আমার কাছে অনেক বড়। তাই হয়তো অনেক রাগ জন্মে থাকে ওই সব আগের সব রাজনীতি যারা করেছে, তবুও প্রকাশ করতে পারি না। আপনাদের উপর আমার প্রচুর ভরসা। আমি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাবু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু, এনাদের সবার উপর আমার প্রচুর ভরসা। এনারা অবশ্যই সেই সব ব্যবস্থা করবেই, যাতে দুর্নীতিগ্রস্ত হয় তৃণমূলের দাগি গুন্ডা এবং মস্তানি করা ছেলে যেন কখনো না আসে। একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে গেলেন উকিলের বেশে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে কতটা সফল হন? আইনজীবী হিসাবে ওনার বিদ্যাগত ব্যাপার দিক দিয়ে, হ্যাঁ, যেহেতু সেখান থেকে আমি বলবো, ওকালতি করতে গেলেও সব সময় সত্যিটা তুলতে হয়। কারণ তুমি যখন মিথ্যে কিছু সাজাবে, সত্যিটাকে তোলার জন্য একজন কিন্তু বসে আছে। এই যে আমি জেলে গেছিলাম, এখানে তো মিথ্যা সাজাচ্ছিল, কিন্তু সেখানে সত্যি প্রমাণ করে যাই হোক আমাকে বেল করিয়ে এনেছে। এটাই তো বাস্তব। তা সেখানে উনি সাকসেস পাবে না। এই যে দৌড়াদৌড়ি করছে, তার থেকে আমার মনে হয় ওনাকে রেস্ট নেওয়া দরকার। রেস্ট নেওয়া দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই।